পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের প্লট দিতে পরিকল্পনায় বদলে ফেলেছিল রাজুক। মাত্র 1,80,00,000 টাকায় বরাদ্দ দেওয়া হয়েছে 60 কাঠা জমি। ব্যক্তি বিশেষের জন্য যে কোনো কনভার্সন সেটা আসলে রাষ্ট্রের যে মৌলিক যে কাঠামো এবং সংবিধানের রাষ্ট্রকে যে দায়িত্ব দেওয়া আছে তার সাথে সাংঘর্ষিক। কর্তৃত্ববাদের যে বহুমুখী চিত্র প্রকাশ বহিঃপ্রকাশ তারই একটা ছোট্ট একটা টিপ অফ দ্য আইসবার্গ। শ্রমিক অসন্তোষের জেরে শ্রীপুর, আশুলিয়া, টঙ্গীর বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা। নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। নতুন ডিসি নিয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের জেরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্রিফিং স্থগিত। পদায়নকৃতদের কর্মস্থলে না যাওয়ার নির্দেশ। সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাই চৌধুরী রাজধানীর গুলশান থেকে গ্রেফতার। দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ ছাড়াও রয়েছে বেশ কয়েকটি মামলা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সরকারি সিদ্ধান্তে পূর্বাচলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বজনদের প্লট বরাদ্দ দেওয়া হয়। শুধু তাদের বরাদ্দ নিশ্চিত করতে নিজেদের পরিকল্পনায় বদলে ফেলেছিল রাজুক। অথচ প্লটের স্থানটিতে হওয়ার কথা ছিল সামাজিক অবকাঠামো। রাজুক এখন বলছে তারা শুধু সরকারের নির্দেশ পালন করেছে। এই বরাদ্দ দিতে রাজুকের যে ধারা অনুসরণ করা হয়েছে তাতে বলা আছে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্লট দেয়া যাবে। বেশ কয়েকবারই এই ধারার অপব্যবহার হয়েছে বলে অভিযোগ থাকায় ধারাটি বাতিলের দাবি তুলেছে টিআইবি। পরিকল্পিত শহর গড়তে পূর্বাচলকে বেছে নেয় রাজুক। আবেদনকারীর মধ্যে লটারি করে প্লট বরাদ্দ দেয় সংস্থাটি। তবে সবার জন্যই একই পদ্ধতি নয়। সরকারি সিদ্ধান্তে বিশিষ্ট ব্যক্তিদের নামে প্লট বরাদ্দ দিতে আইনের একটি ধারা যোগ করা হয়, যেটি ব্যবহারে নানা সময়ে যাকে তাকে দেওয়া হয়েছে পূর্বাচলের প্লট। এমনকি এ তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্য। প্রত্যেকের নামে বরাদ্দ দেওয়া হয় 10 কাঠার 6টি প্লট। বালু নদীর পাড়ে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনাকে। পাশেই শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট। এর পরের প্লটটি নিয়েছেন শেখ রেহানা। পরের 2টি প্লট শেখ হাসিনার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের। সর্বশেষটি শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে। এক সারিতে এই 6টি প্লট 10 কাঠা করে। পুরো 60 কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয় প্রাচীর দিয়ে। নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা। সরকার পতনের পর নিরাপত্তা উঠে গেলে দুর্বৃত্তরা ভেঙে ফেলে প্রাচীরের মূল ফটক। 2022 সালের 3 আগস্ট প্লটগুলোর বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। সেই সময় সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। তার দাবি পুরো প্রক্রিয়াটি হয়েছে সরকারের আদেশে। সরকার চিঠি দিছে রাজুককে, রাজুক এক্সিকিউশন করছে। আর তো কিছু করার নাই। রাজুকের যা আদেশ দিচ্ছে চিঠির মাধ্যমে আদেশ, এটা কোনো মৌখিক আদেশ না। কাঠাপ্রতি 3 লাখ টাকা হিসাবে প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র 30 লাখ টাকা। 60 কাঠার মোট মূল্য 1,80,00,000 টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজুক যেটি করেছে সেটি হচ্ছে যে মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে 6টি প্লট এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। ওনার ছেলের নামে রয়েছে, মেয়ের নামে রয়েছে এবং অন্যান্য সদস্যদের নামে আছে। রাজুকের 3য় মডিফিকেশন ম্যাপে সামাজিক অবকাঠামোর জন্য জায়গাটি বরাদ্দ ছিল, কিন্তু 2012 সালে 4র্থ মডিফিকেশনে সেখানে প্লট তৈরি করা হয়। মূল মাস্টার প্ল্যানকে এটা ভায়োলেশন করে এই যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারকে চেঞ্জ করে প্লট করা, এই যে আরবান ইউটিলিটি ফ্যাসিলিটিকে চেঞ্জ করে প্লট করা, তৎকালীন গভর্নমেন্টের যারা এই প্লটগুলো নিয়েছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই তৎকালীন যারা এখানে দায়িত্বে ছিলেন
তারা এই কাজগুলো করেছেন, যোগসাজশেই করেছেন। যে জায়গাতে যে ডিপ্লোম্যাটিক জোনে যে শেখ পরিবারের জন্য যে প্লটগুলো করা হয়েছে সেটা এমনিতে ডিপ্লোম্যাটিক জোন ছিল, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্লটের যে ম্যাপ আমরা অ্যানালাইজ করে বোঝা যাচ্ছে সেটা হয়তো একটা গ্রিন এরিয়া ছিল, সেই গ্রিন এরিয়ার হয়তো একটা কনভার্সন হয়েছে কিনা তদন্ত করে দেখা দরকার। কিন্তু ব্যক্তি বিশেষের জন্য যে কোনো কনভার্সন সেটা আসলে রাষ্ট্রের যে মৌলিক যে কাঠামো এবং সংবিধানের রাষ্ট্রকে যে দায়িত্ব দেওয়া আছে তার সাথে সাংঘর্ষিক। নানা সময়ে নানা জনকে পূর্বাচলের প্লট বরাদ্দ দেওয়া হয় রাজুকের 13 এ ধারায়। এই ধারাটিরই যথেচ্ছদ ব্যবহার করে রাজুক, ক্ষমতার অপব্যবহার করে। এভাবে প্লট বরাদ্দ বন্ধ হওয়া উচিত বলে মনে করেন টিআইবি। কর্তৃত্ববাদের যে বহুমুখী চিত্র প্রকাশ, বহিঃপ্রকাশ, তারই একটা ছোট্ট একটা টিপ অফ দ্য আইসবার্গ বা হিমশৈলের চূড়া মাত্র আমরা মনে করি। আমরা এই পুরো বরাদ্দ বাতিল করা দাবি জানাবো, বাতিল করা উচিত, এছাড়া কোনো বিকল্প নয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা মনে করি যে দুটো জিনিস, একটা হচ্ছে যে 13 এ ধারা অবশ্যই অবিলম্বে রহিত করতে হবে। এখানে যে রাজুক হোক অন্য যে কোনো প্রতিষ্ঠানিক হোক, তাদের যে রাষ্ট্রীয় সম্পদের অ্যালোকেশন সেটার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি হয় এরকম ধারা থাকতে পারে না। রাজুক জানায় 2018 থেকে 2021 সালের মধ্যে 285 জনকে প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। মঙ্গলবার পূর্বাচলে শেখ হাসিনার পরিবারের নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুর সদর, টঙ্গী ও শ্রীপুরে প্রায় 22টি শিল্প কারখানা বন্ধ রাখা হয়েছে। চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়েছেন বেক্সিমকোর শ্রমিকরা। সড়কে যান চলাচল বন্ধ, সড়কের দুপাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এর আগে গতকাল দিনভর হাজিরা, বোনাস বৃদ্ধি সহ 14 দফা দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা। সহিংসতা এড়াতে বিকেলে 25টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে 3টি কারখানা সকাল থেকে চালু হয়েছে। এছাড়া অন্য কারখানাগুলোতে স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। দর্শক, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী হোসেন আলু বাবু আছেন সেখানে। বাবু, শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? পরিস্থিতি কতটা কেমন? শ্রমিক আন্দোলন এখনো চলছে কিনা আসলে? মধু, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু একেবারেই স্বাভাবিক অবস্থা। যেসব শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। সকাল 8টা থেকে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা মোড় নবীনগর এলাকায়, সেখানে কিন্তু আসলে বেক্সিমকোর যে শিল্প কারখানা, বেক্সিমকোর যে কারখানা রয়েছে আসলে তারা বেতন বৃদ্ধির দাবিতে আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু আসলে যান চলাচল বন্ধ রয়েছে। সেই যান চলাচল বন্ধ থাকার কারণে আসলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি যে নবীনগরে যে হাই রোড, সেই হাই রোডের পাশে যে শাখা রুট গুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে শ্রমিকরা অবস্থান করছে। এছাড়া আসলে গাজীপুরে যেসব গতকালকে যে 25টি শিল্প কারখানা বন্ধ করে দিয়েছিল, ছুটি ঘোষণা করে দিয়েছিল, সেখান থেকে আসলে 3টি কারখানা আজকে খুলেছে। সেখানে কিন্তু আসলে শ্রমিকরা কাজে ফিরেছেন। এছাড়া 22টি কারখানা এখনো ছুটির মধ্যে আছে। সেখানে কিন্তু আলোচনা হচ্ছে শিল্প পুলিশের সাথে। শিল্প পুলিশ আলোচনার সাথেই আসলে তারা পরবর্তীতে আসলে সেই শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন। তার পাশাপাশি আসলে এখনো কিন্তু ওইসব শিল্প কারখানার সামনে শ্রমিকরা কিন্তু অবস্থান করছেন। তারা বলছেন যে আসলে আমরা কাজে ফিরে যাব, এই ধরনের আলোচনা চলছে। সেক্ষেত্রে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না করতে পারে শ্রমিকরা, তার জন্য সেখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহ তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে রয়েছেন। তার পাশাপাশি যদি বলি আসলে থানা পুলিশরাও আসলে বিভিন্ন জায়গায় আসলে টহল দিচ্ছেন। যারা এই ধরনের উশৃঙ্খল করছে তাদেরকে আসলে নজরদারিতে আনছেন। সেখান থেকে আসলে তারা এই যে যারা বিশৃঙ্খল সৃষ্টি করছে তাদেরকে আসলে গ্রেপ্তারের চেষ্টা করছেন। বলছেন যে আসলে যারা শিল্প কারখানায় নানা ধরনের বিশৃঙ্খল সৃষ্টি করছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। মধু, ধন্যবাদ আপনাকে বাবু, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে। নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের জেরে পদায়নকৃতদের কর্মস্থলে না যাওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদের নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করবে না নতুন নিয়োগ পাওয়া ডিসিরা। একই সাথে সকলকে ঢাকায় অবস্থান করার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে আজ নতুন ডিসিদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্রিফিং হওয়ার কথা ছিল, তবে সেই ব্রিফিং অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। এর আগে গত 2 দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় 2 দফায় 59টি জেলায় নতুন ডিসি নিয়োগের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নিয়োগ পাওয়াদের অনেককে নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা ক্ষোভ জানিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবকে নতুন ডিসি 2টি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন। রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে। রাত 10:15টার দিকে ডিবির অভিযানে আটক হন তিনি। আজ বিকেল নাগাদ আদালতে হাজির করা হবে বিতর্কিত এই সাবেক উপদেষ্টাকে। তার বিরুদ্ধে গোটা আওয়ামী লীগ আমলে জুড়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মামলা। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর তৌফিক ইলাহিও ছিলেন আত্মগোপনে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে রাত 10:45টার দিকে গ্রেপ্তার করা হয় মন্ত্রী পদমর্যাদার সাবেক এই উপদেষ্টাকে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। জানা যায় আজ বিকেল নাগাদ আদালতে হাজির করা হবে তৌফিক ইলাহি চৌধুরীকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তৌফিক ইলাহির বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে এ খাত থেকে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। হত্যাসহ নানা অভিযোগে তৌফিক ইলাহি সহ এই নিয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ মোট 24 জনকে গ্রেপ্তার করা হলো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী সহ 5 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা রিয়াজ আহমেদ ও মানিকগঞ্জের সৌমিত্র সরকার। অপর 2 জনের নাম এখনও জানা যায়নি। তবে ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি তারা। পুলিশ জানিয়েছে, দালালের মাধ্যমে ভারত যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। প্রাইভেট কার ভাড়া করে মহেশপুর সীমান্তে যাওয়ার পথে শহরের প্রধান বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় তাদের। ঝিনাইদহ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন তারা। দর্শক, কিছুক্ষণ আগে জানিয়েছিলাম তৌফিক ইলাহি চৌধুরী গ্রেফতারের বিষয়ে। আমরা একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী ডিবি কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, তৌফিক ইলাহি চৌধুরীকে ঠিক কোন মামলায় গ্রেফতার করা হয়েছে আর কখন নাগাদ তাকে আদালতে তোলা হবে, একটু বিস্তারিত জানতে চাই। মধু, গতকাল রাতে এই সাবেক জ্বালানি উপদেষ্টাকে গুলশান থেকে গ্রেফতার করেছে। তবে এখন পর্যন্ত তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। তবে ডিবির যিনি আছেন দায়িত্বে, তিনি কিন্তু আমাদের বলেছেন যে খুব শীঘ্রই তাকে ঢাকার একটি মামলায়, যেহেতু আপনি জানেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে রাজধানীসহ বিভিন্ন জায়গায় কিন্তু হামলা হয়েছে, পুলিশের হামলা। সেই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। সেই ঘটনায় একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। সেই সাথে বলে রাখি, এই জ্বালানি উপদেষ্টা তিনি কিন্তু 2009 সাল থেকে একদম ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত
তিনি এই সরকারের যে বিদ্যুৎ জ্বালানি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এবং বিদ্যুৎ খাতের যে নৈরাজ্য, যে অরাজকতা, যে লুটপাট, সব লুটপাটের তাকে বলা হয়ে থাকে পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড। এবং এই মাস্টার মাইন্ড যিনি এই কুইক রেন্টাল সহ নানাবিধ বিদ্যুৎ খাত কেন্দ্রিক কেলেঙ্কারির সাথে যুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হত্যা মামলা দিবে না বিদ্যুৎ খাত লুটপাটের মামলা দিবে সেটি এখনও আমরা জানতে পারিনি। তবে তাকে ডিবি কার্যালয়ে রাতেই আনা হয়েছে এবং সেই সাথে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ যে তিনি তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো খতিয়ে দেখার কাজটি চলছে। আরেকটি বিষয় মধু বলতে পারি যে দুপুর নাগাদ কিন্তু তাকে আদালতে নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে, যেগুলো প্রক্রিয়া, আইনের প্রক্রিয়া, সেইগুলো কিন্তু করা হবে। মধু, সেগুলো আমরা পরবর্তী জানতে পারবো আপনার মধ্যে। ধন্যবাদ রাবি সিদ্দিকী আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত জয়ন্ত কুমার সিংহের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাতে সীমান্তের ৩৯৩ মেইন পিলার সংলগ্ন এলাকায় বিজিবির কাছে এই কিশোরের মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় নিহতের স্বজন ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার মধ্যরাতে সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে জয়ন্তকে গুলি করে হত্যা করে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ জানান, হত্যার বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। পরে মরদেহ ফেরত দেয় তারা। রাজধানীর আগারগাঁও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এমন অভিযোগ বাস মালিকদের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডায় তৈরি হয় উত্তেজনা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর টহল দল। রাজধানীর আগারগাঁয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার জেরে মিরপুর নিউ মার্কেট রুটে চলাচলকারী মিরপুর লিংকের ৫টি বাস আটকে রাখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাস মালিকদের অভিযোগ, দুর্ঘটনায় মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইট ভেঙেছে, কিন্তু ক্ষতিপূরণ হিসেবে তাদের কাছে ৪ লাখ টাকা দাবি করেন শিক্ষার্থীরা। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে ৫টি বাসেই ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। বাস মালিকদের দাবি, সমন্বয়ক পরিচয়ে ভাঙা হয়েছে বাসগুলো। হামলা হয়েছে চালক ও মালিকদের উপরও। ওরা আমাদেরকে হুমকি দিয়ে সব গাড়ি আটকাবো, রোড বন্ধ করে দিব। পরে 5টা গাড়ি আটকাইছে, প্রত্যেকটা গাড়ির গ্লাস সব ভেঙে একবার একটা গ্লাসও নেই। পুলিশের সামনে, পুলিশ আছে এখানে, দেখেন ওনার সামনে আমাকে মারছে। তাদেরকে অনেক বলছি যে দেখেন আমাদেরও তো ছেলে পেলে আছে, আপনারা তো আমাদের। আরও উল্টা সে ক্রেজি হয়ে আমাদের সাথে বিহেভ করছে, মারতে যাইছে, বুঝছেন। এরপরে এই ভদ্রলোককে মারছে। যদিও সমন্বয়ক পরিচয় বাস ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, দুর্ঘটনার সময় উত্তেজিত ছাত্র জনতা ভাঙচুর চালিয়েছে। পা ধরা পর্যন্ত বাকি ছিল, আপনারা 3 জনে মিলে প্রত্যেকটা গাড়ি। হ্যাঁ, 3 জন বা এখানে আমার আমি তাকে 1 লক্ষ টাকা দিয়েছি, ওনাকে অবশ্যই চাইছেন। এই যে আছে, এই যে আমরা সবাই বলতেছি আমাদের কাছে থেকে আমি 1 লক্ষ টাকা, এই যে ছিল না, আমরা চান 1 লক্ষ টাকা। যাত্রী ছিল, এরাও বলছে যে লোকটা মানে বাস ড্রাইভিং করতেছিল, উনি হলো মাদকাসক্ত এরকম বলছে। তারপর হলো উনি চলে গেছে যখন এখান থেকে, তখন হলো সবাই মিলে আর কি ওটা ভাঙছে। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের হস্তক্ষেপে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেয় শিক্ষার্থীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন সহ বিগত সরকারের একাধিক উচ্চপদস্থ স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। সকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বর্তমান মহাপরিচালক সহ শীর্ষ কর্মকর্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিতে বাধা দিয়েছিলেন, একই সাথে মৃত্যুর সংখ্যা গোপনে সহায়তা করেছেন। এছাড়াও বিগত আওয়ামী সরকারের সময় দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন বলেও অভিযোগ করেন তারা। তাই এসব কর্মকর্তার অপসারণ ও বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। এসব অপরাধীদের বিচার না করে উল্টো পদায়ন করায় বিস্ময় প্রকাশ করেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা।